বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, গণিত, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিষয় নিয়ে আমরা সাধারণ কিছু আলোচনা করব। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটা যদি আমরা ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা এই 4টা বিষয় জ্ঞান অর্জন করতে পারবো। প্রথমটি হলো দ্বিপদী উপপাদ্য। এর সাধারণ একটা গঠন আমরা তৈরি করব আজকের ক্লাসে। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা দেখব। একটা দ্বিপদী রাশির মধ্যপদ নির্ণয়ের যে সূত্র সেটা আমরা দেখব, জানব। সমদূরবর্তী পদ নির্ণয়ের সূত্র, অর্থাৎ একটা বিস্তৃতি রাশির শেষ থেকে কততম পদ বা শুরু থেকে ঠিক মাঝামাঝি পদগুলা কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটাও দেখবো। এটা আমাদের বেসিক আলোচনা। এই ক্লাসটা আমরা ভালো করলে ভালোভাবে যদি আমরা ফলো করি, তাহলে পরবর্তীতে অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে আমরা সলভ করতে পারবো। তো আজকে আমরা প্রথমে আসি দ্বিপদী উপপাদ্যের গঠন। দ্বিপদী মানে হলো দুইটা পদ যে রাশিতে, সেই রাশিটাকে বলা হয় দ্বিপদী। তো দ্বিপদী দুইটা রাশি পদের যদি সূচকের মান ছোট সংখ্যা হয়, তাহলে এটা আমরা সহজে গুণ করে বের করে ফেলতে পারি। কিন্তু অনেক বড় যখন হয়, তখন এটাকে আমাদের একটা নিয়মে ফেলতে হয়, সাধারণীকরণ করতে হয়। এই সাধারণীকরণের যে ফর্মুলাটা বা যে সূত্রটা, সেটাই কি বলে দ্বিপদী উপপাদ্য। তো আজকে আমরা এই দ্বিপদী উপপাদ্যটাকে আমরা প্রতিষ্ঠা করব। তো আমরা যদি দুইটা পদ নেই, একটা পদ এক্স, আবার দুইটা পদের পাওয়ার নিলাম 1, তার মানে এখানে দুইটা পদই থাকবে। এটাকে আমরা সাধারণীকরণ যদি করতে চাই, জেনারেলাইজ, তাহলে এটাকে লিখতে পারি আমরা 1c0 এ 1c1 এক্স, অর্থাৎ এক্স এর সহগ 1, এর সহগ 1, 1c0 এর ভ্যালু হলো, মান হলো 1, আর 1c1 এর মানও 1, এটা আমরা নিশ্চয়ই জানি। তাহলে এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি 1c0 1c1। এই 1টা আমরা এখানে লিখলাম, এখানে 0, এখানে 1, এই দুটার মানই 1। আমরা যদি পাওয়ার 2 নিই, a প্লাস এক্স টু দি পাওয়ার 2, এটাকে যদি আমরা এক্সপান্ড করি, বিস্তৃত করি, a স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, তো এ স্কোয়ার এর সহগ হলো 1, তো এটাকে আমরা লিখছি 2c0 এন স্কোয়ার। এর পরের টার্মটা দেখেন 2 সহগ, তাহলে 2টাকে আমরা 2c1 এভাবে লিখতে পারি। এখানে a এর পাওয়ার 1, এই 1টাকে আমরা a টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখলাম। তার মানে এই 2টাকে যদি আমরা n ধরি, তাহলে nc1 a n মাইনাস 1। এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 লিখলাম। এখানে x স্কয়ারের সহগ হলো 1, তাই এটাকে লিখলাম আমরা 2c2, আর x স্কয়ার, এখানে এ পদটা অনুপস্থিত, অর্থাৎ এখানে ni, এর পাওয়ার হলো 0। তাহলে এই রাশিটাকে আমরা nc0 a স্কয়ার, n মানে 2, 2c1 a 2 মাইনাস 1 x1, এভাবে আমরা 2c2 x স্কয়ার এভাবে লিখতে পারি। আমরা যদি আরেকটা পদ দেখি, পাওয়ার যদি 3 নেই, সূচক যদি 3 নেই, তাহলে আমরা পদ সংখ্যা পাবো 4টা। এখানে যদি বেজোড় হয়, তাহলে পদ হবে জোড়, এখানে জোড় হলে এখানে পদ হবে বেজোড়। তো এটা আমরা সূত্র অনুসারে আমরা লিখলাম। লেখার পরে আমরা এটাকে যদি জেনারেলাইজ করি, তাহলে এটা 3c0, এটার মান হলো 1, এই 3 লিখতে পারি কে 3c1, এখানে a স্কয়ারকে লিখলাম a 3 মাইনাস 1 x1, এটাকে লিখলাম 3c2 a n মাইনাস 2 মানে 3 মাইনাস 2 x স্কয়ার, আর x কিউব রাখলাম, এটাকে 3c2, তো এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি পাওয়ার 4 করি, তাহলে ওইটাকে আমরা অনুরূপভাবে এভাবে লিখতে পারি। 4 করলে আমরা রাশি পাবো, এটা 5টা পদ পাবো। তাহলে 4c0 এটা, আর 4c1 মানে 4, 4c2 মানে হলো 6, আর 4c3 হলো 4, 4c4 মানে হলো 1, এটা লিখলাম। আর এখানে পাওয়ার গুলোকে অ্যাডজাস্ট করলাম, a টু দি পাওয়ার 4, এখানে a4 মাইনাস 1, এখানে লিখলাম a4 মাইনাস 2, এরপরে 4 মাইনাস 3, এভাবে x এর পাওয়ার বাড়বে আর a এর পাওয়ার কমবে। তাহলে আমরা একটা সাধারণ কিন্তু একটা ফর্ম পেয়ে গেছি। তো এটাকে যদি আমরা লিখি এভাবে, যদি পাওয়ারটা যদি n ধরি, তাহলে আমাদের জেনারেলাইজড যে ফর্মটা, সেটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান nc0 a টু দি পাওয়ার n, nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x, তারপরে প্লাস nc2 a n মাইনাস 2 x স্কয়ার, এর পরের পদটা হবে nc3 a n মাইনাস 3 x কিউব।
তারপরে এইভাবে যাবে। শেষ টার্মটা হবে nc1, এটা যদিও এটার মান 1, তারপরে আমরা লিখলাম nc1 x টু দি পাওয়ার n। এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। এই সূত্রটা অনেক পাওয়ারফুল একটা উপপাদ্য। আমরা গুণ না করেও আমরা একটা রাশিকে বিস্তার করতে পারি, এটাকে সম্প্রসারণ করতে পারি। এই উপপাদ্যটা আমাদের প্রশ্ন সলভ করতে, বিভিন্ন প্রবলেম সলভ করতে এটা কাজে লাগবে। তো এটা তোমরা ভালোভাবে খেয়াল করো। এবার আমরা আসি প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে আমরা একটা রাশিকে এক্সপান্ড করতে পারি। তো এটা পাওয়ারটা যখন ছোট থাকে, পূর্ণ সংখ্যা থাকে, ছোট থাকে, তখন এটা ব্যবহার করা সুবিধাজনক। এটা পাওয়ারটা যদি অনেক বড় হয় তখন ত্রিভুজের সাইজটা অনেক বড় হয়ে যাবে, যেটা আমাদের পাতাতে খাতায় জায়গা সংকলন করা সম্ভব না হতে পারে। এই জন্য সংখ্যাটা ছোট হলে আমরা এটা ব্যবহার করব। এখানে দুইটা রাশি আছে, পাওয়ার আছে 6, তার মানে প্রথম যে সারিটা যদি বাদ দিই আমাদের 6টা সারি তৈরি করতে হবে। এটা বিশেষ প্রক্রিয়ায় করা হয়, সেটা যদি আমরা একটু দেখি। এটাকে 6টা সারি পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ গঠন করতে হবে। সহায়কের জন্য প্যাসকেলের ত্রিভুজটা কি হবে সেটা আমরা যদি একটু দেখি। প্রথমে হবে 1, এর পরের সারিতে 1 1, এর পরের সারি থেকে আমাদের যেটা করতে হবে, এই 1 1টা লেখার বিশেষ নিয়ম আছে। এই 1 এর নিচে না লিখে বাম পাশে একটু সরে, এই 1টা ডান পাশে একটু সরে লিখতে হবে। এরপরে যে সারিটা 1, অর্থাৎ এখানে প্রত্যেকটা সারির ফার্স্ট যে এলিমেন্টটা এটা 1 হবে, এখানে 1 হবে। এই ভিতরের এলিমেন্টগুলো কি হবে, এটা বিশেষ প্রক্রিয়া হয়। যেমন আমরা যদি এই সারিতে আসি, এই সারিতে a1 মানে এখানে 1 থাকবে, তারপরে টার্মটা হবে a1 এবং a1 যোগ করে এটা হবে 2, এটা এই দুটোর মাঝখানে বসবো। এরপরে আবার 1, তাহলে এই সারিটা গঠন হলো। এরপরের সারিটা যদি নেই 1 লিখবো, এই 1 এবং 2 এই দুইটা যোগ করব, এই 1 এবং 2 যোগ করে এখানে লিখবো হলো 3, এই দুটার মাঝখানে লিখবো। আবার 2 এবং 1 এটা যোগ করে লিখবো 3, তারপরে এই 1টা আমাদের এখানে লিখবো। তার মানে এই সারিটা আমাদের তৃতীয় সারিটা হলো। চতুর্থ সারির ক্ষেত্রে একইভাবে 1 লিখবো, এই 1 এবং 3 যোগ করে হলো 4, এই 4টা মাঝখানে লিখবো। 3 এবং 3 যোগ করে হবে 6, আমরা 6 লিখলাম। 3 এবং 1 যোগ করে হলো 4, এবং শেষে এবং শুরুতে আমাদের 1 থাকলো। এর পরেরটা একইভাবে 1 লিখলাম, 1 এবং 4 যোগ করে এখানে হবে 5, 4 এবং 6 যোগফল 10, 6 এবং 4 যোগফল 10, 4 এবং 1 যোগফল 5, এখানে 1। ঠিক একইভাবে এটা হবে, এই যে 1 এবং 5 এর যোগফল 6, 5 এবং 10 এর যোগফল 15, 10 এবং 10 এর যোগফল 20, 10 এবং 15 এর যোগফল 15, 5 এবং 1 এর যোগফল হলো 6, 1। এগুলো যেগুলো পেলাম এটা হলো রাশিটার সহগ, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে যে সহগ থাকবে সহগগুলো। রাশিটি যদি ধনাত্মক হয় তাহলে সবগুলো প্লাস হবে, যদি মাঝখানে মানার চিহ্ন হয়, মানে দুইটা পদের মাঝখানে যদি ধনাত্মক চিহ্ন হয়, প্লাস চিহ্ন হয়, তাহলে প্রত্যেকটার সামনে প্লাস হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস আসবে। তা আমরা এই রাশিটার মাঝখানে প্লাস আছে, তার মানে সবগুলা প্লাস হবে। প্রথম যে রাশিটা সেটা 1, এই যে 1 লিখলাম। এটা হলো দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় রাশির সহগ হলো 6, এখানে হবে x, পরেরটা হবে 15, এর পাওয়ার বাড়বে x স্কয়ার, 20x কিউব, তারপরে 15 x4, 6 x5, তারপরে 1 x টু দি পাওয়ার 6, এই হলো এটা। এখন যদি 7 হইতো তাহলে এখানে আমরা আরেকটা সারি তৈরি করতাম। পাওয়ার যদি 7 হইতো আমাদের আরেকটা সারি তৈরি করা লাগতো। তাহলে আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো। এরকম যদি বিভিন্ন প্রবলেম বইয়ে আছে তোমরা এগুলা সলভ করার চেষ্টা করো। এগুলো সাধারণত প্রথম যে অংশটা থাকে ক্রিয়েটিভ কোয়েশনের 2 মার্কের, সেখানে এই প্রশ্নটা এরকম থাকে। তোমরা একটু ভালোভাবে বইয়ের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। এরপরে আসো আমরা মধ্যপদ বের করি। মধ্যপদ মানে ঠিক মাঝখানের পদ। কোনো বিস্তৃতির ঠিক মধ্যখানে যে পদটি অবস্থান করে তাকে মধ্যপদ বলা হয়। অর্থাৎ কোনো দ্বিপদী রাশির বিস্তৃতিতে যে নির্দিষ্ট পদটি উভয় পার্শ্বে, অর্থাৎ বাম ও ডান পাশে সমান সংখ্যক পদ বর্তমান থাকে, তাকে উক্ত দ্বিপদী রাশির মধ্যপদ বলা হয়। যদি n স্বাভাবিক সংখ্যা হয় তাহলে a প্লাস বি টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মোট n প্লাস 1টি পদ থাকবে। অর্থাৎ পাওয়ার যখন n হবে তখন পদ সংখ্যা একটা বেশি হবে। এটা যদি 5 হয় তাহলে এখানে হবে 6টা পদ, এখানে যদি 9 হয় তাহলে এখানে হবে 10টা পদ। ঠিক আছে, এখানে যদি 6 হয় তাহলে হবে 7। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে যদি এখানে জোড় হয় এখানে পদ সংখ্যা হবে বেজোড়, আর এখানে পাওয়ার যদি আমার বেজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোড়, একটা বাড়বে, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি। তো আমরা তাহলে n এর মান যদি জোড় হয় তাহলে বিস্তৃতির পদ সংখ্যা হবে বেজোড়। n এর মান যদি জোড় হয় 2 হয় তাহলে এখানে হবে পদ সংখ্যা হবে 3টা, যদি 4 হয় তাহলে হবে 5টা, 7 6 হলে হবে 8টা। আর যদি বিজোড় হয়, এখানে যদি বিজোড় হয় 3 তাহলে এখানে হবে 3 প্লাস 1 4। তার মানে n এর মান যদি বিজোড় হয় পদ সংখ্যা হবে পদ সংখ্যা হবে জোড়।
এই জিনিসটা মাথায় রেখে আমরা n এর উপরে ডিপেন্ড করবে আমরা মধ্যপদ আমরা কয়টা পাবো। তাই বিস্তৃতি পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে 2টা, আর যদি বেজোড় হয় তাহলে মধ্যপদ হবে একটা। কারণ বেজোড় সংখ্যা যদি হয় যেমন 3টা, তো মাঝখানের পদটা আমরা একটা নির্দিষ্ট পদ হবে, 5টা এইদিকে 2টা ওইদিকে 2টা, মাঝখানের পদ তৃতীয় পদটা হবে মাঝখানের পদ। কিন্তু যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে 2টা, বেজোড় হলে মধ্যপদ হবে একটা। তো আমরা এই বিস্তৃতিতে মধ্যপদটা আমরা চিহ্নিত করব। চলো আমরা ধরে নিলাম nটা জোড়। n যদি জোড় হয় n কে আমরা 2m এভাবে লিখতে পারি, যেখানে m = n/n। এক্ষেত্রে মোট পদ সংখ্যা হবে n+1 মানে 2m + 1। n এর মান হলো 2m, যা একটা বেজোড় সংখ্যা, পদ সংখ্যা হলো বেজোড়। সেই ক্ষেত্রে আমাদের মধ্যপদটা হবে কি m+1 তম পদ। m+1 মানে m এর মান আমরা বসাইলাম, n সমান 2m লিখছিলাম, তাহলে আমরা এখানে m সমান হবে n/2, অর্থাৎ এততম n/2 + 1 তম পদটা হবে মধ্যপদ যদি পদ সংখ্যা বেজোড় হয়। আর যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে মধ্যপদ, আচ্ছা n যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি, এটা আমরা পেয়ে গেলাম n+2/1 তম। যদি পদ সংখ্যা বেজোড় হয় মানে n এর মান বেজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোড়, আর যদি জোড় হয় সেই ক্ষেত্রে মধ্যপদ হবে 2টা। তো আমরা ধরে নিলাম দ্বিতীয় কেসটা যে n বেজোড় সংখ্যা, তাহলে n = 2m+1, সেই ক্ষেত্রে m এর মানটা আমরা এখান থেকে বের করলাম। তাহলে মধ্যপদ হবে 2টা, কি কি 2টা, একটা হলো m+1 আর একটা m+2। তাহলে আমরা m m m+1 আর m+2, তো m এর পরিবর্তে আমরা এখানে যেটা বের করছিলাম m এর পরিবর্তে যদি বসাই আমরা m এর পরিবর্তে m-1/2, তার মানে একটা পদ হবে এটা, আরেকটা পদ হবে, তার মানে এটাকে যদি আমরা করি সরল করি তাহলে n+1/2 তম পদ, আর আরেকটা পদ হবে n-2/2 + 2 তম, এটাকে যদি সরল করি তাহলে n+3/2 তম পদ। তার মানে যদি n এর মানটা আমাদের বেজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোড়, সেই ক্ষেত্রে 2টা পদ আমরা পাবো মধ্যপদ। আর যদি বেজোড় হয় জোড় হয় তাহলে আমরা মধ্যপদ পাবো একটা। পদ সংখ্যা যদি আমাদের বেজোড় হয় টোটাল পদ সংখ্যা তাহলে মধ্যপদ একটা, আর জোড় হলে পাবো আমরা 2টা। তো এই সূত্র 2টা দিয়ে আমাদের মধ্যপদটা বের করব। ঠিক আছে, এবার আসি আমরা সমদূরবর্তী পদ। n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে a+x⁴n এর বিস্তৃতিতে প্রথম এবং শেষ পদের সমান দূরের পদগুলোর সহগ সমান হয়। এই বিস্তৃতি করে আমরা প্রথম থেকে এবং শেষ পদ থেকে সমান দূরের পদগুলো সহগ সমান হবে। তো আমরা যদি এর বিস্তৃতিতে n+1 তম ধরে নিলাম যে n+1 সংখ্যক পদ আছে, n এর মান এটা স্বাভাবিক একটা বেশি থাকবে, তো প্রথম পদ থেকে r+1 তম পদের সহগ হবে কি NCR। এই সূত্র অনুসারে আমরা r+1 তম পদ হলো NCR। আমরা যদি বিপরীতটা হিসাব করি, পিছন থেকে শেষ পদ থেকে বাম দিকে r+1 তম পদ, শেষ দিক থেকে যদি r+1 তম পদ হিসাব করি তাহলে প্রথম থেকে হবে n+1 টোটাল পদ, তার থেকে আর পদ বাদ দিলে যেটা থাকে n-r+1 অন্তম পদ। তার মানে এটা আর এততম পদ, আমরা প্রথম থেকে ডান দিকে এততম পদ আর শেষ দিকে বাম দিকে r+1 তম পদ, দুইটা একই। তাহলে এটাকে আমরা লিখতে পারি তাহলে এই পদের সহগ হলো n-r। তার মানে এটা সমান আমরা লিখব ফ্যাক্টরিয়াল n-r ফ্যাক্টরিয়াল r, এটা এবং এটা সমান। এই সম্পর্কটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, এটা আমরা খেয়াল রাখবো। তার মানে আমরা যেটা পাইলাম যে a+x⁴n এর বিস্তৃতিতে প্রথম ও শেষ থেকে r+1 তম পদের সহগ সমান। প্রমাণটা তোমরা দেখে রাখবা। আমরা এটা বিশেষ দ্রষ্টব্যতে আমরা একটা শর্টকাট একটা সূত্রের দিকে আমরা যদি খেয়াল রাখি, এটা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারবো। a+x⁴n এর বিস্তৃতিতে শেষ পদ থেকে বাম দিকে r+1 তম পদ আর প্রথম থেকে ডান দিকে n-r+2 তম পদ, এটা সমান। এখানে যদি বলতো এত বিস্তৃতিতে পঞ্চম পদ কত, তাহলে আমরা লিখবো মানে শেষ থেকে বাম দিকে পঞ্চম পদ কত, তাহলে আমরা লিখবো n-5 + 2 তম। যদি দশম পদ বলে তাহলে n-10 + 2 তম পদ। এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, এটা দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ। যেমন a+x⁴10 এর বিস্তৃতিতে শেষ থেকে তৃতীয় পদটি কত, তো তৃতীয় পদে r এর মান হলো 3, তাহলে আমাদের হবে n-r + 2। তাহলে এতর বিস্তৃতিতে শেষ থেকে বাম দিকে তৃতীয় পদ হবে, প্রথম থেকে ডান দিকে n-r মানে 3 + 2 এততম পদ, তাহলে এখানে r এর মান 8। এটা ধরে আমরা যদি t + r + 1 তম পদ আমরা বের করি,
আর এর মান হলো 8, ln c আর an মান আছে আর x টু দি পাওয়ার r, এটা বসাইলাম, বসে আমরা যদি বের করি তাহলে আমরা পাবো এটা। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এখানে এতটুকু পর্যন্তই। তোমরা এই নিয়মের যে প্রবলেমগুলো বই আছে করো, তারপরে আমি একটা তোমাদের কাজ দিচ্ছি, এটা একটু করো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে শেষ থেকে পঞ্চম পদটি নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবে নিশ্চয়ই তোমরা পারবা। তো আজকে আমাদের এখন এতটুকুই থাক। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এর বাকি অংশ নিয়ে কথা হবে। আজকে এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।